डेप्टी इलेक्शन कमिश्नर नमस्कार श्री भांति मनीष गर्ग जी, श्री पवन कुमार जी, খবরের চৌরাস্তা চ্যানেলে इलेक्शन कमिश्नर्स আপনাদের স্বাগত। प्रकाश जी, আজ श्री संजय कुमार, যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাব मिसेस सीमा, সেটা আসলে একটা প্রশ্ন। डायरेक्टर প্রশ্ন মানে আমি বলতে চাইছি যে श्री विजय पांडे जी, যে প্রশ্নটা আমার মাথায় এসেছে आशीष এরকম ভাবার কোনো কারণ নেই যে সে প্রশ্নটা আপনাদের কারো মাথায় আসেনি। এটা একদম নিশ্চিতভাবে সমস্ত মানুষের কাছে আজকে বড় প্রশ্ন যে বিজেপি কি মানুষকে পাগল করে দেবে। আপনারা খেয়াল করবেন যে প্রত্যেকটা ক্ষেত্রে কিভাবে আপনাকে ব্যতিব্যস্ত রাখা হচ্ছে। আপনাকে মূল সমস্যা থেকে নজর ঘোরানোর জন্য প্রতি মুহূর্তে একটা একটা করে নতুন উপাদান আপনার সামনে হাজির করা হচ্ছে। এই 3 মাস আগে বিধানসভা নির্বাচনের ঠিক আগে দিয়ে যেগুলো নাম ছিল বিজেপির প্রতিশ্রুতি, ভরসার শপথ, ওরা নাম দিয়েছিল ভরসার শপথ, ওদের ইস্তাহারে এরকমই নাম ছিল। সেই ভরসার শপথ শেষ পর্যন্ত যে ফল দিয়েছে তা হচ্ছে ভরসাহীন দিন যাপন, ঘুমহীন রাত যাপন। বিজেপি মানুষকে এমন একটা পরিস্থিতিতে পৌঁছে দিতে চায় যে মানুষ নিজের সমস্ত সমস্যা, প্রকৃত সমস্যাকে ভুলে গিয়ে এই সমস্ত বিষয়ের মধ্যে ঢুকে যেন ওই মূল সমস্যা থেকে তার নজরটা ঘুরে। আমি শুরু করছি বিধানসভা নির্বাচনের আগে এসআইআর দিয়ে। দেখুন, এসআইআর একটা বড় প্রসেস। এসআইআর নিয়ে কারো আপত্তি ছিল না, কেননা ভোটার লিস্ট সংশোধন হোক এটা সবাই চায়, সবসময় হয়ে এসেছে, দেশে নতুন কিছু নয়। কিন্তু এবারে সেটা নিয়ে যেন একেবারে বিরাট এক তুলকালাম কাণ্ড বেঁধে গেল। এক এআই কে ভিত্তি করে সেই এসআইআর এর কাজ চললো। এআই ভুল করলে তার খেসারত দিতে হচ্ছে মানুষকে। নতুন এক সমস্যা মানুষের সামনে তুলে ধরা হলো, যার নাম লজিক্যাল ডিসক্রিপেন্সি। বিপুল সংখ্যক মানুষের নাম আটকে গেল, 91 লক্ষ নাম বাদ গেছে, একেবারে বাদ চলে গেছে। অবশ্যই এর মধ্যে 34 লক্ষ মানুষের নাম অ্যাপিলের আন্ডারে আছে, এরকম একটা হিসেব পাওয়া গেছে। কিন্তু কথা হচ্ছে যে সেই যে 34 লক্ষ, এই 34 লক্ষ নাম কেন আটকে আছে তার কোনো ব্যাখ্যা এখনো পর্যন্ত পরিষ্কার করে নির্বাচন কমিশন দিতে পারে। এই 34 লক্ষ মানুষ কিন্তু প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে দিন রাত কাটাচ্ছে যে তাদের নাম শেষ পর্যন্ত থাকবে তো, শেষ পর্যন্ত তাদের নাম থাকবে কিনা, তারা ভোটার হিসেবে, এই দেশের ভোটার হিসেবে শেষ পর্যন্ত ওই বুথে হাজির হতে পারবে কিনা, সেটা তাদের কাছে যেমন একটা বড় প্রশ্ন, তেমনি তাদের মধ্যে অনেকেরই মনের মধ্যে এরকম একটা চিন্তা কাজ করছে যে এর সঙ্গে নাগরিকত্বের প্রশ্ন জড়িয়ে আছে। এইভাবে মানুষকে ব্যতিব্যস্ত করে দিচ্ছে। আমি বলছি যে এই যে সমস্ত এই ভরসার শপথ, যেটা কথা আমি বলছিলাম এখন, যে শপথ যে তাদের ইস্তাহারে যে শপথের কথা বলা হয়েছিল, প্রতিশ্রুতির কথা বলা হয়েছিল, সেই প্রতিশ্রুতিগুলোর মধ্যে ছিল হচ্ছে বেশ বড় বড় কথা ছিল। প্রতি পরিবারে একজনকে চাকরি, কর্মসংস্থানের সুযোগ। এখনো পর্যন্ত এরকম ধরনের কোনো লক্ষণ দেখা যায়নি, কারণ যে 8400 স্কুল তৃণমূল আমলে বন্ধ হয়ে গেছিল, সেই স্কুল চালু করার কোন রকম পরিকল্পনা বিজেপি সরকারের নেই। যে বিপুল পরিমাণ মানুষকে সরকারি বিভাগগুলোতে কন্ট্রাকচুয়াল হিসেবে কাজ করানো হচ্ছিল, সেগুলোর সম্পর্কে কি হতে পারে, সত্যি সত্যি সেই জায়গাগুলোতে নতুন পদ যেগুলো আছে বা খালি পদ যেগুলো আছে সেগুলো পূরণ হবে কিনা, নতুন পদ তো বাদ দিন, খালি পদ যেগুলো আছে সেগুলো পূরণ হবে কিনা, সেটা আমরা কিভাবে আন্দাজ করতে পারি। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি।
আপনারা কেন্দ্রীয় বিদ্যালয়ের নাম শুনেছেন সকলেই, যে কেন্দ্রীয় সরকার পরিচালিত একটি বিদ্যালয়। কি অদ্ভুত তার ব্যবস্থা! সেখানকার যে শিক্ষক শিক্ষিকা যারা সেখানে ছাত্র পড়ানোর জন্য শিক্ষক পদে যায়, তাদের এখন, আগে যেমন প্রতি বছর বিজ্ঞাপন করে শিক্ষক নিয়োগ হতো, এখন সেটা বন্ধ তো হয়েই গেছে। যেটুকু নেওয়া হচ্ছে সেটা কন্ট্রাকচুয়াল, সেই কন্ট্রাক্টের কোনো নির্দিষ্ট সময়কাল নেই। হঠাৎ করে আজকে শিক্ষক মশাই স্কুলে গিয়ে জানলেন তার চাকরিটা আজ থেকেই বন্ধ হয়ে গেছে। আপনি ভাবুন, সেই বিজেপি যারা কেন্দ্রে শাসন করছে, এইভাবে চালিয়ে যাচ্ছে, তারা কি আপনার মনে হয় যে এই রাজ্যে বেকার যুবকদের জন্য, বেকার যুবক যুবতীদের জন্য বিপুল পরিমাণ কর্মসংস্থানের ব্যবস্থা করবে? তারা বলেছিল সিঙ্গুরে যে তারা আসার আগে, বিগত সরকারের আগে, মানে বামফ্রন্ট সরকারের আমলে, সিঙ্গুরে যে শিল্পের 85% মোটামুটি হয় তৈরি হয়ে গেছিল, 85%। সেই তৈরি হওয়া শিল্পকে ভেঙে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নোংরা রাজনীতি করতে গিয়ে। তারা বলেছিল যে তারা ফিরে এসে এই সিঙ্গুরের শিল্পকে ফিরিয়ে আনবে। তারা ফিরিয়ে আনবে কি? তাদের হয়ে মেধা পাটেকর, গুজরাটের একজন সমাজসেবী নামধারী একজন নারী, তিনি এই পশ্চিমবঙ্গে এসে এই সিঙ্গুরের আন্দোলনের সময় ব্যাপক আন্দোলন শুরু করে দিলেন যে কৃষি জমিতে শিল্প হবে না। অথচ যখন গুজরাটে সেই শিল্প গিয়ে কৃষি জমিতেই হলো, তখন মেধা পাটেকরের মুখ থেকে আমরা একটা কথা শুনিনি, কারণ সেটা তার নিজের রাজ্যে হয়েছে। মমতা ব্যানার্জিও খুশি হয়েছেন, কারণ সেটা তার বন্ধু নরেন্দ্র মোদীর রাজ্যে হয়েছে। অদ্ভুত ব্যাপার। মমতা ব্যানার্জি মনে করেছিলেন যে বিজেপি তাকে সারা জীবন বাঁচিয়ে রেখে দেবে, কিন্তু বিজেপি নিজের কাজটা গুছিয়ে নিয়ে তারপর সময় মতো মমতা ব্যানার্জি সরকারকে ফেলে দিতে কসুর করেন। একদম স্বচ্ছ ভোট, সেই ভোটের ব্যবস্থার মাধ্যমে সরকার পড়ে গেছে, কিন্তু এই স্বচ্ছ ভোট অনেক আগেই হতে পারত। সেসব আমি আলোচনা যাচ্ছি না। আমি বলছি যে আরেকটা প্রশ্ন, যেটা আয়ুষ্মান ভারত, সব থেকে বেশি চিন্তিত যে বয়স্ক মানুষরা 70 বছর হওয়ার আগে আয়ুষ্মান ভারত কার্ড করার অধিকার জন্মাবে না, যদি কিনা বিশেষ ধরনের রেশন কার্ড তাদের না থাকে। এবার এই বিশেষ ধরনের রেশন কার্ডের মধ্যে এক মজা আছে, অর্থাৎ এই বিশেষ ধরনের যে রেশন কার্ড, 5 রকম রেশন কার্ড আছে। রেশন কার্ডই 5 রকম। আমরা ছোটবেলা থেকে একরকমই রেশন কার্ড দেখে এসেছি, আজকে দেখছি 5 রকম রেশন কার্ড। এই 5 রকম রেশন কার্ডের মধ্যে যে ধরনের রেশন কার্ডে মানুষের, রেশন কার্ডের অধিকারী মানুষ যারা, তারা এই আয়ুষ্মান ভারত পাবেন বলে বলা হয়েছে। সেই ধরনের রেশন কার্ড যে সমস্ত গরিব মানুষেরাই পেয়েছেন এমন নয়, আবার যে আপনার যে ধরনের রেশন কার্ড আপনার থাকলে আয়ুষ্মান ভারত কার্ডটা পাওয়া যাবে না, সেই কার্ড যে, সেই রেশন কার্ড সমস্ত ধনী ব্যক্তিরাই ধারণ করে আছেন, তেমনও নয়। অর্থাৎ এই রেশন কার্ডের যে পাওয়া, এই রেশন কার্ড পাওয়ার মধ্যেই এক বড় গরমিল হয়ে আছে। আবার দেখুন, এই আয়ুষ্মান ভারত নিয়ে মানুষ কিন্তু অনেক আশাবাদী ছিল, তার কারণ পরিষ্কার বলা হয়েছিল আয়ুষ্মান ভারত পশ্চিমবঙ্গে চালু হবে, কিন্তু তার মধ্যে যে এই সমস্ত প্যাঁচ কষে রেখে দেবে সেটা কিন্তু মানুষ ভাবেনি। এবার আয়ুষ্মান ভারত নিয়ে মানুষ তো ব্যস্ত, মানুষ কোন ওয়েবসাইটে গেলে আয়ুষ্মান ভারত আবেদন করতে পাবে, কোথায় গেলে এই কার্ডটা পাবে, নানা রকমের পরিকল্পনা, নানা রকমের আলোচনা প্রতিনিয়ত করে চলেছে। মানুষের কিন্তু, সাধারণ মানুষের ওই আইআইটি, আইআইএম, AIIMS এর যে প্রতিশ্রুতি এগুলো দিয়েছিল যে এগুলো হবে, আপনার এইমস, ক্যান্সার হাসপাতাল, এই সমস্ত কাজ উত্তরবঙ্গে হবে, এইসব নিয়ে অত ভাবনা চিন্তা মানুষ গভীরভাবে করার মতো অবস্থায় মানুষ থাকে না। তার কারণ আমরা জানি যে দেশের একটা বড় অংশের মানুষ, তারা ভালো করে খেতেই পায় না, শিক্ষা পায় না, তারা কি করে এইসব ভাবনা চিন্তা তাদের মধ্যে আনবে? তারা কোনো রকমে বেঁচে থাকা এবং চিকিৎসা, এটার সুযোগ পেলে খুশি হয়।
এর সঙ্গে সঙ্গে যোগ হয়েছে অন্নপূর্ণা যোজনা। এক মজার কাহিনী। অন্নপূর্ণা যোজনা ভোটের আগে বলা হয়েছিল 1,500 টাকাটা 3,000 হয়ে যাবে। তখন শুনে মনে হয়েছিল যে বিরাট ব্যাপার, এককালীন দ্বিগুণ হয়ে যাওয়া। অনেক মানুষ এই অন্নপূর্ণার জন্য হয়তো ভোট দিয়েছে, জানি না সত্যি সত্যি কেউ দিয়েছে কিনা, কিন্তু হয়তো দিয়েছে। কিন্তু যারা দেয়নি বা দিয়েছে তারা প্রত্যেকেই কিন্তু এই 1,500 টাকা যারা পাচ্ছিল তারা 3,000 প্রত্যাশা করে বসে আছে। দেখা যাচ্ছে 1 লক্ষের উপর মানুষের নাম বাদ গেছে, মানে অর্ধেক মানুষের নাম বাদ চলে গেছে। বিভিন্ন রকমের কায়দায়, বিভিন্ন রকমের অছিলায় এই মানুষগুলোর নাম বাদ চলে গেছে। এবং বাদ দিয়ে যারা এই মুহূর্তে আজকের দিন পর্যন্ত, আজকের তারিখ হলো আপনার 12ই অগস্ট 2026, আজকের দিন পর্যন্ত যারা এই সমস্ত বিষয়গুলো, অর্থাৎ আমি বলতে চাইছি যে অন্নপূর্ণা যোজনার যে টাকা মানে ইতিমধ্যে যারা নথিভুক্ত হয়েছেন বলে খবর আছে, তারাও কিন্তু হঠাৎ করে এই মাসে পাননি এখনো পর্যন্ত, 12 তারিখ পর্যন্ত। এবার মুখ্যমন্ত্রী বলছেন 17 তারিখ পাওয়া যাবে, কখনো বলছে 20 তারিখ পাওয়া যাবে, কোনো ঠিক ঠিকানা নেই কি হবে না হবে। মানুষ ব্যতিব্যস্ত, মানুষের ঘুম চলে যাচ্ছে। সামান্য টাকা, কিন্তু গরিব মানুষ যারা এই 3,000 টাকা পেলে তারা অনেকটা কাজ হবে বলে মনে করছেন, তারা অনেকেই কিন্তু আশাবাদী। তারা কিন্তু এই টাকাটার জন্য আপনারা দেখবেন মাঝে মধ্যে কিরকম বীতশ্রদ্ধ হয়ে উঠছে, ক্ষেপে উঠছে, আক্রমণাত্মক হয়ে উঠছে, রাস্তায় নেমে পড়ছে এই টাকাটার জন্য। এই যে মানুষকে বিভ্রান্ত করা, মানুষের ঘুম কেড়ে নেওয়া, এই কাজটা প্রতিনিয়ত হয়ে চলেছে। একটা বড় কাজ, বিরাট কাজ করেছে হকার উচ্ছেদ, হকার এবং বস্তি। তার সঙ্গে সঙ্গে মজার ব্যাপার হচ্ছে যে হকার আর বস্তি উচ্ছেদ এর মাধ্যমে যেটা হয়েছে সেটা হলো যে গরিব মানুষ, মূলত বিরাট সংখ্যক গরিব মানুষ, কেউ ঘর হারিয়েছেন, কেউ দোকান হারিয়েছেন, কেউ ওই দোকানের মাধ্যমে তাদের যে শেষ রুজি রুটির উৎস সেটা হারিয়েছেন। এবং এদের রাতের ঘুম কেড়ে নেওয়া বললে তো ছোট করে বলা হবে, অনেক ছোট হয়ে যাবে ব্যাপারটা। এদের আসলে জীবনের গ্যারান্টি নেই, আজ বাদে কাল কি খাবে সেই গ্যারান্টি নেই। প্রশ্ন উঠতেই পারে রেলের জমিতে তারা কেন দোকান করবে, সরকারের জমিতে কেন বাসস্থান করবে, উঠতে পারে। কিন্তু প্রশ্নটা এটাও উঠবে যে রাষ্ট্রের দায়িত্ব কি কি আছে, রাষ্ট্র কি সেগুলো পালন করে? রাষ্ট্র তো ওই মানুষগুলোর কাছ থেকে ট্যাক্স দিচ্ছে। প্রত্যেকটা জিনিস তারা যে কিনছে, তারা টুথপেস্ট থেকে, সকালের টুথপেস্ট থেকে আরম্ভ করে তারা যে লবণটা কিনছে, সেই লবণটা পর্যন্ত প্রত্যেকটা জিনিসের পেছনে তাদের ট্যাক্স দিতে হচ্ছে। সেই ট্যাক্সের টাকা দিয়ে কি আসলে শুধুমাত্র পার্লামেন্ট হাউসের আপনার উন্নয়ন হবে, আর পার্লামেন্টে যে সমস্ত এমপি উপস্থিত থাকবেন তাদের বেতন বৃদ্ধি হবে, তাদের শ্রীবৃদ্ধি হবে, পার্লামেন্টের শ্রীবৃদ্ধি হবে, ব্যাস এগুলোর জন্য কি এই ট্যাক্স নেওয়া? মানুষের দায়িত্ব কি? গরিব মানুষগুলোর দায়িত্ব যে শুধুমাত্র রাস্তায় শুয়ে বসে থেকে ট্যাক্স দিয়ে জিনিস কিনে আর ওই মন্ত্রী এমএলএদের উন্নতি করে দেওয়া, আর বছরে 5 বছরে একবার করে ভোট দেওয়া? এটা তো হতে পারে না। তাহলে রাষ্ট্রের একটা দায়িত্ব আছে, তাহলে রাষ্ট্র সেই দায়িত্ব পালন করুক। তারা যে সমস্ত মানুষদের উচ্ছেদ করছে সে মানুষগুলো একটা বিকল্প ব্যবস্থা করে দিক, যাতে করে তারা না খেয়ে না মরে। দেশের মানুষের প্রতি দয়া দাক্ষিণ্য এবং তাদের প্রতি অনুভূতি, খুব দুর্বল অনুভূতি যদি সরকারের না থাকে, তো সেই দেশের মানুষের দুর্গতি অবশ্যম্ভাবী। আমরা আজকে যে আলোচনাগুলো করলাম সেগুলো মূলত বিজেপির সে ভোটের পরে, ভোটের আগের যে প্রতিশ্রুতি এবং সেই প্রতিশ্রুতি বাস্তবে না মেলা, এবং তার সঙ্গে সঙ্গে মানুষের যে ব্যতিব্যস্ত অবস্থা। এখন মানুষের এই যে ব্যতিব্যস্ত অবস্থা, এই অবস্থা সঙ্গে সঙ্গে এই কথাটা কিন্তু মানতেই হবে যে মানুষ এইরকম অবস্থা থাকলে খুব স্বাভাবিক পরিণতি ঘটে না। বিভিন্ন রকম পরিস্থিতির মুখে মানুষ পড়ছে এবং যার ফলে মূল সমস্যাগুলো থেকে মানুষের নজর ঘুরে যাচ্ছে। আর ঠিক এটাই বিজেপি চায়, এটাই সরকার চায়, যে মূল সমস্যা থেকে মানুষের নজরটা ঘুরিয়ে দাও, দিয়ে মানুষকে এইগুলোর পেছনে দৌড় করাও। এই রেশন কার্ড
এই আয়ুষ্মান কার্ড, এই লক্ষ্মীর ভান্ডার নাকি অন্নপূর্ণার ভান্ডার, এগুলোর পেছনে দৌড় করাও, দৌড় করিয়ে মানুষকে পাগল করে দাও। তাহলে বিজেপি কি সত্যি সত্যি মানুষকে পাগল করার মাধ্যমে নিজের দলের মূল্য লাভ করার চেষ্টা করছে? এই প্রশ্নটা আমরা আপনাদের কাছে রাখলাম, আপনারা এই প্রশ্নের জবাব দেবেন এবং আমরা আশা করব যে এই ভিডিও দেখার পরে এই প্রশ্নের জবাব আমরা পাবো কমেন্ট বক্সে। ভালো থাকবেন এবং পরবর্তী দিনে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। এই কথা বলে আজকে ভিডিও শেষ করলাম।